আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আমি ইশিকা আজিজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। মানবতা বিরোধী অপরাধ মামলার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, আজ আদালতে নতুন কোনো আসামিকে তোলা হচ্ছে কিনা, আর আন্তর্জাতিক আদালতের বিচার কাজ নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশিকা, আজকে আশুলিয়ায় যে 6 লাশ পুরানোর ঘটনায় যে পুলিশ কর্মকর্তারা জড়িত ছিলেন, সেখানে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে 8 এপ্রিল ট্রাইব্যুনাল 3 পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন এবং আজই তাদেরকে হাজির করা হয়েছে। তাদের সেই পুলিশ কর্মকর্তারা হচ্ছেন আবদুল্লাহিল কাফি, আরাফাত হোসেন এবং শাহিদুল ইসলাম। আপনি জানেন যে 5ই আগস্ট যে একটি ঘটনা ঘটে, যেখানে পুলিশ কর্মকর্তারা 6টি লাশ ছাত্রদের সেখানে তাদেরকে হত্যা করা হয় এবং পরবর্তীতে সেখানে ট্রাকের মধ্যে তাদেরকে সেই লাশগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু যে হত্যা করার সময় কিন্তু একজন ছাত্র সেখানে জীবিত ছিল, কিন্তু তারপর তার গায়ে পেট্রোল দিয়ে সেখানে জ্বালিয়ে দেওয়া হয় এবং এরপরে এই ঘটনার তদন্তের পরে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং সেই প্রেক্ষিতেই আজকে 3 পুলিশ কর্মকর্তাকে আজকে হাজির করার নির্দেশ দিয়েছেন এবং সেখানে কিন্তু সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামও ছিল। তো আজকে 3 পুলিশ কর্মকর্তা হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সাথে আরেকটি বিষয় যেটি জানিয়ে দিতে চাই যে আমাদের চিফ প্রসিকিউটর কিন্তু বলেছিলেন যে যেই তদন্তের কাজগুলো শেষ হয়ে গিয়েছে যে মিস কেসগুলোতে, সেখানে কিন্তু আশুলিয়ার 6 লাশ পুরনো ঘটনাও একটি রয়েছে এবং এই আশুলিয়ার 6 লাশ পুরনো ঘটনা দিয়েই কিন্তু তদন্ত কাজ শুরু করার কথাও তিনি জানিয়েছিলেন। তো এখন এই 3 পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন এবং একটু পরেই বিচারপতিরা আসবে এবং প্রসিকিউটররা আসবেন এবং পরবর্তীতে শুনানি শুরু হবে এবং শুনানির পরই নতুন কোনো তথ্য আমরা জানতে পারবো এবং আপনাকে জানাতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনডিএম, সেখানে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, বৈঠক কখন শুরু হয়েছে আর সূচনা বক্তব্যে কি বললেন দুপক্ষ, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু গত 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংস্কারগুলো জমা দিয়েছিলেন, 7টি সংস্কার কমিশন, আর সেই সংস্কারের বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তারা একটি আলোচনায় বসেন এবং আমরা দেখেছি যে এ যাবৎ প্রায় 7টি রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা করেছেন। এখন কিন্তু আজকে আমরা দেখছি যে সংসদ ভবনের এলডি হলে এই মুহূর্তে এনডিএম এর সাথে বৈঠক চলছে। সেখানে এনডিএমের যে চেয়ারম্যান ববিহার জজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা কিন্তু আমরা দেখেছি যে 10টার কিছুক্ষণ পরেই কিন্তু বৈঠকটি শুরু হয়েছে। তারা প্রাথমিকভাবে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে আসলে জাতীয় সংস্কার কমিশন অর্থাৎ ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবগুলো জমা দিয়েছে তার মধ্য থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু সেই সংস্কারের সাথে তারা ঐক্যমত পোষণ করেছেন এবং তারা বলছেন যে আসলে দেশের স্বার্থে, দেশে একটি সুন্দর একটি পরিবেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু আসলে এই সংস্কারগুলোর সাথে ঐক্যমত হওয়া জরুরি, এমন কিন্তু দাবি করছেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে এই যে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে কিন্তু আলী রিয়াজ যেটি জানিয়েছেন, তিনি বলছেন যে আসলে এই বিষয়গুলো যদি আসলে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পোষণ না করে তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবারও কিন্তু দেশের মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অর্থাৎ ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ গড়ার জন্য কিন্তু আসলে এই বিষয়গুলোতে ঐক্যমত রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত হওয়া উচিত। আমরা জানি যে আগামী 17 তারিখে কিন্তু দেশের আরেকটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বিএনপির সাথেও কিন্তু এই জাতীয় ঐক্যমত কমিশনের কিন্তু বৈঠক হবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে আসলে এই যে কমিশন থেকে 166টি যে প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু এই 66টি প্রস্তাবগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। সেখানে 38টি রাজনৈতিক দলের কাছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তাদের মতামত চাওয়া হয়েছিল। ইতিপূর্বে আমরা দেখেছি যে 33টি রাজনৈতিক দল এই বিষয়ে তাদের মতামত জমা দিয়েছে এবং পর্যায়ক্রমে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখানে ঐক্যমত্য কমিশন
কমিশনের সাথে তারা কিন্তু বৈঠকে বসবেন এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবেন। প্রাথমিক পর্যায়ে আমরা যেটি জানি যে আসলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মাসের 15 তারিখের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তারা তাদের যে আলোচনা সেটি কিন্তু সমাপ্ত করবেন এবং পরবর্তীতে এই রাজনৈতিক দলগুলোর যে মতামত সেই মতামতের ভিত্তিতে আসলে দ্বিতীয় দফায় হয়তো আগামী জুনের দিকে কিন্তু তারা চূড়ান্ত একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে সে বৈঠকটি চলছে। তবে বৈঠক শেষে আসলে রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু তাদের মানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তারপর হয়তো আমরা আসলে বিস্তারিত জানতে পারবো আসলে এই 166টি সংস্কারের মধ্যে অর্থাৎ প্রস্তাবের মধ্যে তারা কোন কোন বিষয়গুলোতে তারা ঐক্যমত পোষণ করেছে এবং কি কি নতুন করে তারা প্রস্তাবনা দিয়েছে এই বিষয়গুলো আসলে আমরা তারপরে হয়তো জানতে পারবো। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। তুহিনা, অনেক ধন্যবাদ আপনাকে। তীব্র দাবদাহে টাঙ্গাইলে শীতল পাটির চাহিদা বেড়েছে। এতে প্রতি পাটির দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, জেলার চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা হচ্ছে কিনা এই শীতল পাটি, বিস্তারিত জানাবেন। জি শিখা, আপনি জানেন যে এই টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার প্রত্যন্ত এইটি গ্রাম হিঙ্গানগর এবং এই হিঙ্গানগর একটি শীতলপাটি গ্রাম হিসেবে পরিচিত। এই শীতলপাটি গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে, শুক্র এবং মঙ্গলবার। আজকে এই হাটটি 11টার পর থেকে হাট শুরু হয় এবং এই হাটের বেচাকেনা শুরু হয় এবং এই হাটে যারা আসে তারা দূর দূরান্ত থেকে আসে, পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর সহ সিরাজগঞ্জ সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলার ব্যবসায়ীরা এখানে আসেন এবং এই প্রত্যন্ত গ্রাম থেকে এই পাটিগুলো কিনে নিয়ে যান এবং এই স্থানীয় যারা তাঁতপল্লীর যারা কারিগর রয়েছেন তারা বলছেন যে এই যে কাঁচামালের যে দাম বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি সরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ার কারণে এই পাটির দাম বাড়ছে এবং 1 মাস আগেও যে পাটির দাম ছিল, যে দামে ছিল সেই দাম থেকে প্রতি পাটিতে 1 থেকে 150 টাকা করে বাড়তি হয়েছে এবং এই বাড়তি থাকার কারণে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু পাটির যে দাম সেই দাম অনুযায়ী তারা পাচ্ছেন না। আমরা একটু এই কথা বলবো এইখানকার যারা পাটি নিয়ে এসেছেন, যারা এই পাটি নিয়েছেন, এই পাটির দাম কেমন, কি অবস্থা? পাটির কাঁচামালের দাম অনুযায়ী পাটির মূল্য তো এরকম পাচ্ছি না। আমাদের পূর্বপুরুষেরা করে আসছে, আমরা তাই এটা করতেছি। মানে সরকারি কোনো সহযোগিতা? না, সরকারি কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। মানে কি দাবি আপনাদের? আমাদের দাবি আমাদের মূল্যটা যাতে বৃদ্ধি পায়, সেটাই আমাদের দাবি। যাতে সরকার যাতে আমাদের সহযোগিতা করে, সেটাই। তিনি বলছেন যে সরকারিভাবে তারা যদি সহযোগিতা করত তাহলে সেই পাটির দাম তারা ন্যায্য মূল্য পেত। এইখানে যিনি পাটি ব্যবসায়ী রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো। উনি এই পাটি ক্রয় করছেন। কোথা থেকে এসেছেন, কি পরিমাণ পাটি কিনেছেন, কি দাম কেমন? কোথা থেকে এসেছেন, পাটির দাম কেমন, কোথা থেকে এসেছেন? আমি আসছি কালিহাতি থেকে। মানে কেমন দাম এই হাটে? দাম আগে থেকে বর্তমান কিছু বেশি। কারণ কি? কারণ প্রোডাকশন কম, সেল বেশি, সেই হিসাবে হয়তো আমাদের কারিগররা যে কাজ করে কাজে মূল্য অতটা পায় না। অনেক লোক এই কাজ বাদ দিয়ে অন্য কাজে নিয়োজিত থাকে। কোন কোন জায়গা থেকে এখানে পাটি কিনতে আসে? এখানে টাঙ্গাইল জেলা এবং অন্যান্য জেলা থেকে আসে। আর আমাদের এই পাটি তো সাধারণত সারা বাংলাদেশেই সেল হয় কম বেশি। জি, আপনাকে ধন্যবাদ। এক ব্যবসায়ী বলছেন যে যেহেতু পাটির চাহিদা বেশি এই সিজনে, যে কারণে পাটির দাম বাড়তে পেরেছে এবং এই পাটির পল্লীতে যারা রয়েছেন, যারা কারিগর রয়েছেন, তারা বলছেন যে স্বল্প সুদে সরকার যদি তাদের ঋণ দিত তাহলে এই পাটি শিল্প আরো বৃদ্ধি পেত এবং যারা এই পাটি নির্ভর যাদের জীবিকা তারা এইটা থেকেই তারা আরো জীবন তাদের আরো বৃদ্ধি পেত বলে জানিয়েছে। এমনটি এই ছিল টাঙ্গাইলের শীতল পাটির গ্রাম থেকে সর্বশেষ শিকা। অভিজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। সরকারি দপ্তরের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে ডিজিটাল ভেরিফিকেশন নিয়ে সেমিনার চলছে। সেখানে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি যুক্তি হব তার সঙ্গে। হাসান, সেখানে কি অবস্থা দেখছেন, কর্মশালা শুরু হয়েছে কিনা? আপনাকে বলছেন যে
সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে আজকে বিশেষ একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, যেটি ট্যাক্স চেকিং এর উপর অনুষ্ঠিত হচ্ছে। এবং সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকালে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তিনি এসেছিলেন এবং তিনি যেটি বলছিলেন যে নির্বাচনকে বিভিন্নভাবে আসলে প্রভাবিত করে অপতথ্য, বিশেষ করে মিস ইনফরমেশন। এইসব মিস ইনফরমেশনের কারণে আসলে সমাজে বিভিন্ন সময় আসলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, সেটি আসলে কোনোভাবে যাতে না হয় সেক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে আসলে বেশি সতর্ক থাকতে হবে এবং তাদেরকে বিভিন্ন যেসব গুজব বিভিন্নভাবে ছড়ানো হয় সেগুলোকে আসলে যাতে সরকারি কর্মকর্তারাও সেটিকে আইডেন্টিফাই করতে পারে সে ব্যাপারে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নানা ধরনের তথ্য এখানে ছড়ানো হচ্ছে। বিশেষ করে আজকের যে কর্মশালা সেটি কিন্তু নিচ্ছেন এএফপির সাবেক একজন ফ্যাক্ট চেকার, যিনি ডিজিটাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কদরুদ্দিন শিশির, তিনি কিন্তু এই সেশনটি পরিচালনা করছেন। এর আগে সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এসেছিলেন এবং সেখানে কিন্তু বক্তব্য দিয়ে চলে গিয়েছেন এবং সেখানে বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি এসেছিলেন ফয়েজ আহমেদ। তো তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশের নানাভাবে আসলে অপতথ্যগুলো ছড়ানো হয় সেটিকে আসলে রোধ করতে হবে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক অপতথ্যগুলো বেশি হয় এবং এসব অপতথ্যের কারণেই আসলে বিভিন্নভাবে হামলা মামলা এবং সেগুলো কিন্তু সংগঠিত হয় এবং এসব কারণে এই যে সরকারি কর্মকর্তা যারা বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে রয়েছেন তাদের কিন্তু অনেক বেশি দায়িত্ব পালন করতে হয় এবং কারণ তারাই মূলত গণমাধ্যমের সাথে আসলে মূল যে ঘটনার যে সেন্ট্রালাইজেশন তারাই করে এবং এক্ষেত্রে তারা যদি মূল বিষয়গুলোকে দ্রুত শনাক্ত করতে পারে এবং কোনটা তথ্য কোনটা অপতথ্য কোনটা গুজব সেগুলো যদি তারা দ্রুত আইডেন্টিফাই করতে পারে তাহলে হয়তো অনেক কিছু ভায়োলেশন কমানো সম্ভব। যেহেতু আগামী কয়েক মাসের মধ্যে বা এবছরের শুরুতে কিংবা আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে একটি নির্বাচনের ডেডলাইন দেওয়া আছে, ফলে সেই নির্বাচন এবং আনুষঙ্গিক আসলে বিভিন্নভাবে যে গুজব ছড়িয়ে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে এবং আমরা দেখছিলাম যে গত 5 আগস্টের পরে আসলে এই যে প্রবণতা সেটি কিন্তু নানাভাবে বেড়ে গেছে এবং সেটিকে আসলে কিভাবে রোধ করা যায়, সেটি আন্তর্জাতিক কিভাবে কাঠামো মেনে করা যায় সে ব্যাপারে কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আমরা জানি যে আগামীকালকেও এটি চলবে এবং আজকে সারাদিন এবং আগামীকালকে এই 2 দিন ব্যাপী কর্মশালাটা কিন্তু চলছে এবং সেখানে নানা ধরনের ফ্যাক্ট চেকার যারা রয়েছেন তারা কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি শেখা। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে দাবদাহে গলে যাচ্ছে সড়কের পিচ, বাড়ছে সড়ক দুর্ঘটনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? ইসিকা সম্প্রতি যে টানা তাপদাহ বয়ে গেল চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে, এই তাপদাহের কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক এবং চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু গর্তের সৃষ্টি হয়েছে এবং রাস্তার পিচ গলে গিয়ে কিন্তু ঢিপের সৃষ্টি হয়েছে, উঁচু নিচে সৃষ্টি হয়েছে। এতে কিন্তু প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন, বাড়ছে দুর্ঘটনা। আপনাকে বলে রাখি সম্প্রতি সময়ে কিন্তু তাপদাহের পরে যখন ঝুঁকি বেড়ে গিয়েছিল তখন থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথ বিভাগ কিছু কিছু এলাকা সংস্কার করেছে এবং কিছু কিছু এলাকা এখনো কিন্তু উঁচু নিচু রয়ে গেছে। এতে কিন্তু বিশেষ করে যারা বাইক চালক আছে, ইজি বাইক চালক আছে, অটোরিকশা চালক আছে বা সিএনজি আছে, এসব ছোট ছোট যে 3 চাকার যানবাহন গুলো আছে সেই যানবাহন গুলা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছে। আপনাকে যদি আমি আর একটু জানাই কি চাঁপাইনবাবগঞ্জে যেহেতু স্থল বন্দর আছে সোনামসজিদ স্থল বন্দর, এই স্থল বন্দর দিয়ে কিন্তু পণ্য বোঝাই কিন্তু প্রতিদিন 300 থেকে 400 ট্রাক এই সোনামসজিদ রোড দিয়ে যাতায়াত করে থাকে। এজন্য মূলত কিন্তু এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। আমরা একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলতে চাই, তার কাছ থেকে জানতে চাই যে আপনি তো স্থানীয় বাসিন্দা, আপনি একটু বলবেন কি এখানে আসলে সমস্যাগুলো মূলত কি কি এই সড়কে? এই সড়কে মূলত সমস্যা হলো যে যখন গরমের সময় আসে তখন রাস্তার মাঝে উঁচু নিচু হয়ে যায়। আমরা যারা সাধারণত চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদ যাতায়াত করি প্রায় সে দুর্ঘটনা ঘটে থাকে, তাই এটা সংস্কারের জন্য আবেদন জানাচ্ছি।
জি ধন্যবাদ। ইসিকা, আপনি শুনছিলেন কি স্থানীয় একজন বাসিন্দা বলছিলেন যে প্রত্যেক দিনই প্রায় দিনই কিন্তু দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে রাতের বেলাতে যখন বাইকাররা বা ইজি বাইক বা সিএনজি চালকরা যখন সিএনজি নিয়ে যান তখন কিন্তু বেশি দুর্ঘটনা ঘটে এবং উল্টে যায়, অনেক যাত্রী আহত এবং নিহতের ঘটনা কিন্তু ঘটে। আমার সঙ্গে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন যে আসলে সড়কটি মেরামত করার জন্য। কিছু কিছু এলাকাতে ইতিমধ্যে মেরামত হয়েছে এবং কিছু কিছু এলাকাতে বাকি রয়েছে, সেগুলো তারা দ্রুত সময়ের মধ্যে মেরামত করে ফেলবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যে ইসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। বৈশাখের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে শুরু হয়েছে দুদিন ব্যাপী শুটকি মেলা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ শিখা, আপনাকে জানিয়ে রাখি প্রায় 300 বছর ধরে ঐতিহ্যকে ধরে রেখে যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কুলিকুন্ডা গ্রামে কিন্তু পয়লা বৈশাখের দ্বিতীয় দিনে 2 দিন ব্যাপী শুটকি মেলা শুরু হয়েছে। আজকে মেলার প্রথম দিন। এই মেলাকে ঘিরে কিন্তু এই গ্রামে একটি উৎসব আমেজ বিরাজ করছে। এখানে প্রায় শতাধিক শুটকির কিন্তু পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তো আমি সকাল থেকে ঘুরে দেখেছি প্রায় 200 প্রজাতির হরেক রকমের শুটকি রয়েছে মেলাতে। যে মেলাতে যারা শুটকি কিনতে এসেছেন যে ক্রেতারা, তারা বলছেন যে এখানকার যে শুটকি খুবই উন্নত মানের। এখানে কোনো শুটকিতে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল মেশানো হয় না, সম্পূর্ণ দেশীয় প্রজাতির শুটকি পাওয়া যাচ্ছে। আর ছাড়া শুটকির গুণগত মান বলো, সেই জন্য তারা কিন্তু এখানকার শুটকি কিনতে আসেন। প্রতি বছর এই মেলাকে ঘিরে এখানে কিন্তু একটি লোকজ মেলারও কিন্তু আয়োজন করা হয়। শুটকি মেলার পাশে কিন্তু এখানে লোকজ মেলার আয়োজন করা হচ্ছে। এই মেলাতে কিন্তু নানা বয়সের নানা শ্রেণীর মানুষরা কিন্তু এসেছেন তাদের পছন্দের পণ্য কিনতে। তো আমি যে শুটকি মেলা স্থানটিতে রয়েছে যে কুলিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, এই মাঠে মূলত যে শুটকি মেলাটি বসেছে। এই শুটকি মেলাতে দেশীয় মাছের শুটকির পাশাপাশি কিন্তু এখানে সামুদ্রিক শুটকি কিন্তু পাওয়া যাচ্ছে। আমি যদি শুটকির দামের কথা বলি, এখানে যে শোল শুটকি বিক্রি হচ্ছে 1400 টাকা কেজি, ভাইম শুটকি বিক্রি হচ্ছে প্রকার ভেদে 1500 থেকে 2000 টাকা কেজি। এছাড়া গুচি মাছ 800 টাকা কেজি, এবং এছাড়া যে ট্যাংরা মাছ, দেশীয় ট্যাংরা রয়েছে 800 থেকে 900 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে দেশীয় বাইলা শুটকি রয়েছে, এই বাইলা শুটকি 800 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে ফুটকা শুটকি রয়েছে, এগুলো কিন্তু 700 থেকে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে চিংড়ি মাছ রয়েছে, দেশীয় চিংড়িও কিন্তু 1000 টাকা কেজি শুটকি বিক্রি হচ্ছে। এছাড়া যে সামুদ্রিক মাছও রয়েছে কয়েক প্রজাতির, এখানে সামুদ্রিক ভাইম মাছ রয়েছে, সামুদ্রিক লইট্টা মাছ রয়েছে এবং রূপচাঁদা মাছও রয়েছে। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন বয়সের যে নারী পুরুষরা কিন্তু এসেছেন তারা শুটকি কিনতে। তারা এখানে দাম দর করে কিন্তু তাদের পছন্দের শুটকি কিনছেন। তো আমি বেশ কয়েকজন যে ক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতারা আমাকে জানিয়েছেন যে তারা মূলত এই শুটকি মেলাতে আসেন এই দেশীয় প্রজাতির শুটকি কিনতে। কারণ এই শুটকি কিন্তু বাজারে গেলে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো শুটকি থাকে, যার কারণে কিন্তু তারা কিনতে যাচ্ছে না। আর এখানকার শুটকির মান ভালো হতে তারা কিন্তু এখানে বিভিন্ন জাতের শুটকি কিন্তু দাম দর করে নিয়ে থাকেন। এছাড়া এখনো যারা বিক্রেতা রয়েছে, কয়েকজন বিক্রেতার সাথেও আমি কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে তারা যেসব শুটকি আনেন সব বেশিরভাগ দেশীয় প্রজাতির শুটকি। তারা যে শুটকি আনেন বেশি শুটকি কিন্তু 2 দিনের মধ্যে তাদের কিন্তু সব শুটকি বিক্রি হয়ে যায়। তারা বলছেন দামও ভালো পাচ্ছেন। এছাড়া এই যে শুটকি মেলাকে ঘিরে যেখানে কিন্তু আইন শৃঙ্খলা যে কথা বলে, যেখানে এখানে পুলিশ কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন যাতে কোনো প্রকার যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়া যে মেলার যে আয়োজক কমিটি তারা বলছেন এই মেলাতে কিন্তু কোনো ধরনের কোনো প্রকার কাউকে চাঁদাও কিন্তু দিতে হয় না, সম্পূর্ণ কিন্তু এখানে যে ব্যবসায়ীরা আসেন তাদেরা কিন্তু নিজের মতো তারা বিক্রি করতে পারেন বলে আমাকে জানিয়েছেন। তো এই শুটকি মেলা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা, পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগরে শুরু হয়েছে 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এ নিয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা, বিস্তারিত জানাবেন।
অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনার ঘাট এলাকায়। আপনি জানেন যে রাত 12টার পর থেকে যে নিষেধাজ্ঞা সেটি শুরু হয়েছে এবং বরগুনার বিভিন্ন উপকূলে প্রায় 5 শতাধিক ট্রলার কিন্তু ঘাটে ইতিমধ্যে জেলেরা ফিরে এসেছে ট্রলার নিয়ে। এবং আমাদের সাথে রয়েছেন যে আমাদের এক সহকর্মী, যিনি সাংবাদিকতার পাশাপাশি মৎস্য গবেষণা টিমের সাথে কাজ করেছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে 58 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা এই উপকূলের জেলেদের জন্য কতটা সহায়ক হবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, এই নিষেধাজ্ঞাটা দেওয়া হচ্ছে মাছের প্রজনন এবং উৎপাদন বাড়ার জন্য সাগরে, এবং শুধু বাংলাদেশি নয়, এখানে দেখা যায় যে মিয়ানমার 91 দিন, ভারত 61 দিন এবং বাংলাদেশ এবছর থেকে 58 দিনের নিষেধাজ্ঞা পালন করবে। সেক্ষেত্রে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল, সেটি কমিয়ে 58 দিন করা হয়েছে এবং এখানে ভারতের সাথে মিল রেখে এবছর থেকেই নিষেধাজ্ঞা পালন করা হবে। বিগত দিনগুলোতে জেলেদের যেমন নানা ধরনের দাবি ছিল, যারা বলতেন যে তাদের অভিযোগ ছিল যে যখন বাংলাদেশের নিষেধাজ্ঞা চলে তখন ভারতের জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে তারা মাছ শিকার করে নিয়ে যান। এর ফলে কিন্তু মাছের প্রজনন অনেকটাই ব্যাহত হয় এবং আমরা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের খোঁজখবর নিয়েছি। সেখানে দেখা যায় যে 22-23 অর্থ বছর থেকে এ পর্যন্ত, এবছরের এই এপ্রিল পর্যন্ত মাছের উৎপাদন, বিশেষ করে ইলিশের আহরণ তুলনামূলক কমেছে। তবে এই যে নিষেধাজ্ঞা 58 দিন ভারতের সাথে মিল রেখে দেওয়া হয়েছে, এটি অনেকটাই ফলপ্রসূ হবে বলে আশা করা যায়। একটি মাত্র অভিযোগ রয়েছে জেলেদের, যে জেলেরা বলছেন যে প্রভাবশালী যারা রয়েছেন এখানকার, যে পাথরঘাটা অবতরণ কেন্দ্রে কিংবা মহিপুরে রয়েছেন যারা, তারা রাতের আধারে ম্যানেজের বিষয়টি আসছে, প্রশাসন ম্যানেজ করে তারা রাতের আধারে মাছ শিকার করতে চলে যান এবং নির্বিচারে মাছ শিকার করে এনে তারা কিন্তু বেচাকেনা করেন। এক্ষেত্রে আরো একটি বিষয় যে ট্রোলিং ট্রলার তারা ব্যবহার করেন। ট্রোলিং ট্রলারটা ব্যবহার করে কিন্তু নির্বিচারে মাছ মারা হয়। এর ক্ষেত্রে উৎপাদন অনেকটাই কিন্তু ব্যাহত হচ্ছে, প্রজনন ব্যাহত হচ্ছে মাছের। তো এই বিষয়টিকে সরকারের যেটি করা উচিত, আমাদের মনে হচ্ছে যে সরকার এই বিষয়টিকে যদি কঠোর হস্তে দমন করে, যে নিষেধাজ্ঞা চলাকালীন সময় যাতে কোনো ধরনের অসাধু জেলে সমুদ্রে না যেতে পারে, তাহলে মাছের উৎপাদন অনেকটা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিলে কিন্তু আসলে এই নিষেধাজ্ঞা ফলপ্রসূ হবে। এবং আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে জেলেদের খাদ্য সহায়তার চাল এখন অবধি দেওয়া হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি এই যে নিষেধাজ্ঞা জেলেদের চাল দেওয়া হবে এবং যাতে এই নিষেধাজ্ঞাকালীন সময় সাগরে গিয়ে জেলেরা মাছ শিকার করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যে নৌবাহিনীর টহল টিম সাগরে টহল দিবে এবং বরগুনার যে 3টি নদীর মোহনা রয়েছে সেই 3টি নদীর মোহনায় কোস্টগার্ড মোতায়েন থাকবে, যাতে জেলেরা ট্রলার নিয়ে সাগরে না যেতে পারে এবং প্রত্যেকটি বরফ কল থেকে যাতে 3টির বেশি বরফ যাতে কেউ না নিতে পারে সে ব্যাপারেও কিন্তু মৎস্য বিভাগ সতর্ক রয়েছে এবং যাতে এই ট্রলারে তেল না নিতে পারে কোনোখান থেকে সে ব্যাপারেও কিন্তু মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। সর্বোপরি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারির মাধ্যমেই কিন্তু এই নিষেধাজ্ঞাকালীন সময় মৎস্য বিভাগ তাদের দায়িত্ব পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মোসা, অনেক ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগরে শুরু হয়েছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। কক্সবাজারে লবণ উৎপাদন বাড়লেও সিন্ডিকেটের কারণে দাম পায় না চাষিরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিচ্ছে কিনা? ধন্যবাদ ইশিকা, আপনি যথার্থ বলেছিলেন। লবণ উৎপাদন বাড়লেও লবণের দাম বাড়ে নাই। গত সরকার পতনের পর থেকে কক্সবাজারের লবণ শিল্পের ব্যাপকভাবে ধস নেমেছে। যারা লবণ মিল মালিক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা আমাদেরকে যেটা অভিযোগ করেছে, যারা লবণ মিল মালিক রয়েছিল তারা সরকার পতনের সাথে সাথে তারাও পলাতক হয়ে গেছে এবং বাইরে থেকে লবণ আমদানির কারণে কক্সবাজারের যে লবণ শিল্পটা রয়েছে, শ্রমিক, মালিক এবং যারা চাষি রয়েছে, তারা কক্সবাজারের তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটুকু তারা হারিয়ে এখন নিঃস্ব প্রায়। এবং তাদের একটুকু দাবি প্রধান উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে যে তারা তাদের যে ন্যায্য দাবিটুকু, চাষের যে পুঁজিটুকু বিনিয়োগ করে সেটা যেন তারা তাদের ওঠানোর জন্য যদি সরকার পদক্ষেপ না নেয়, তাহলে এখানে জড়িত লক্ষাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে এবং তারা নানা ধরনের অপরাধমূলক কাজ এবং তাদের পরিবার পরিজন চালানো খুবই কষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে আমি এলাকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন, উনি দেলোয়ার হোসেন, উনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনার কাছে এলাকার বর্তমান অবস্থান এবং লবণ চাষিদের যেই দুর্ভোগ দুর্দশা রয়েছে এই বিষয়ে ওনার জানতে চাইব। আপনি আমাদেরকে জানাবেন বর্তমান ইসলামপুরের লবণ মালিকদের বা লবণ ব্যবসায়ীদের কি অবস্থা? ধন্যবাদ আমাদের সম্মানিত সাংবাদিক আব্দুর রহমান ভাই।
আসলে বিগত বছরগুলোর তুলনায় এবছরে লবণ চাষি, লবণ মিল মালিকদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। যারা মৌসুমি এবং তাদের লেবারের খরচ, পলিথিনের খরচ মিলিয়ে অবস্থা এতই শোচনীয় হয়ে গেছে, এটা বলার বাহিরে। দ্রুত পদক্ষেপ না নিলে আমার ইসলামপুরের প্রায় তো হাজার হাজার এখানে শ্রমিক আছে, পুরো কক্সবাজারে লক্ষাধিক শ্রমিক যাদের পরিবার অনাহারে অর্ধাহারে দিন কাটাবে এরকমই। আর যখনই মানুষের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায়, মানুষ তখন নানা রকম অপরাধের সাথে জড়িত হয়ে যায়। আমি সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সহ ওনাদের দ্রুততার সাথে এই বিষয়টি সমাধানের জন্য এখানে একটি সিন্ডিকেট কাজ করছে। ধন্যবাদ। ইশিকা যেটা জানাচ্ছিলেন এবং এই এলাকার শিল্প অঞ্চল হিসেবে ঘোষণা সহ প্রধান উপদেষ্টা যখন কক্সবাজারে সফর করেছিলেন, এই এলাকার মানুষদের দাবি ছিল রাস্তাঘাট উন্নয়ন এবং এখানে শিল্প ছিল মিল কারখানা এবং লবণ আমদানি বন্ধ রেখে দেশীয় লবণ শিল্প লবণ যেন প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহারের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এবং আমরা ইতিমধ্যে বিজিএস কর্মীর সাথে কথা বলেছি, ওনারা জানিয়ে 17 তারিখে সরকারের উচ্চ পর্যায়ে একটি মিটিং রয়েছে, সেখান থেকে যেন সিদ্ধান্ত হয় এবং কক্সবাজার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেন কাজ শুরু করে। ইশিকা, এটা ছিল আমার কাছে সর্বশেষ ইসলামপুর থেকে। আব্দুর, অনেক ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে লবণ উৎপাদন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। জামালপুরের মেলান্দহ উপজেলায় হযরত শাহ কামালের রাদিয়াল্লাহু আনহু মাজারকে কেন্দ্র করে 1 মাস ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, মেলায় কতটি স্টল বসেছে আর দর্শনার্থীদের কেমন সমাগম দেখছেন? জি, আসলে জামালপুরের এই মেলান্দহ উপজেলার যে দুর্মুট এলাকা রয়েছে, এই এলাকায় মূলত প্রত্যেক বছর আমরা দেখেছি যে বৈশাখ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এই 1 মাস ব্যাপী একটি বৈশাখী মেলা এবং উরুস মাহফিল অনুষ্ঠিত হয়। মূলত এই অঞ্চলে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি দিন প্রচারের জন্য এখানে এসেছিল এবং এখানে আসার পর থেকে তার ভক্ত অনুসারীরা যারা রয়েছে তাদের নিয়েই কিন্তু মূলত তিনি প্রায় 400 বছর যাবত, অর্থাৎ এই মেলাটি মূলত 400 বছর যাবত হয়ে আসছে এবং এই মেলার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, অর্থাৎ এই এলাকাবাসী থেকে শুরু করে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং বিদেশ থেকেও কিন্তু শত শত ভক্তবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এই স্থানে আগমন করেন এবং তারা আগমন করার পর তারা যেটি করেন যে মূলত এখানে এসে তারা তাদের ভক্তদের জন্য মূলত শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেন এবং পাশাপাশি এখানে মেলায় অংশগ্রহণ করেন। আমরা এখানে যে মেলা কমিটিতে যিনি রয়েছে তার সাথে একটু আমরা কথা বলতে চাইবো। এই যে আপনারা মেলার আয়োজন করছেন, মূলত কতদিন যাবত এই মেলাটি আয়োজন করছেন এবং এই মেলার আয়োজনে আপনারা কোন কোন সুবিধাগুলো দিচ্ছেন মানুষকে এবং কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা এখানে প্রায় 400 বছর যাবত এই উরুস চলে আসছে। আমরা হযরত শাহ কামাল সাহেবের রহমতুল্লাহ বংশধর, পরম ক্রমে আমরা এই উরুস পরিচালিত করি। আমরা এই উরুসের মোতোয়ালি প্রধান হচ্ছে আমার ভাই, বড় ভাই এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান। আমরা এখানে মানুষের যেন নিরাপত্তা, মানুষের ভালোভাবে আসতে পারে, আমরা এখানে যেন মানুষের নিরাপত্তা দিতে পারি, এই জন্য আমরা এখানে এই ব্যবস্থা করে থাকি। আমাদের সাথে প্রশাসনের পুলিশ, সেনাবাহিনী, এবার র্যাব, ডিবি সব সময় আছে, আমরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। আমরা এখানে এই যে আসলে শুনছিলেন ওনারা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা কিন্তু এই মেলাতে তারা আয়োজন করে থাকে। আমরা একটু স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলতে চাইবো। এই যে আপনাদের এই এলাকায় এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাটিতে আপনারা স্থানীয় ভাবে কেমন অনুষ্ঠান উপভোগ করছেন এবং মেলাটি কেমন ভাবে উপভোগ করছেন একটু জানতে চাচ্ছি। এই যে আমি এই এলাকারই সন্তান, আমরা এখানে এই হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু সাল্লামের মাজার, এটা প্রায় 400 বছর থেকে এটা পরিচালনা হয়ে আসছে। এখন সুশৃঙ্খল ভাবে আমরা এই মেলা পরিদর্শন করব, এখন আমরা করতেছি, সবাই ইনশাআল্লাহ আমরা করতেছি। আমরা এলাকাবাসী সবাই সহযোগিতায় আমরা এই মেলা পরিচালনা পরিবেশন করতেছি। জি, ধন্যবাদ। আসলে এই যে মেলাটি আমরা একটু যদি বলি যে মেলাতে আমরা দেখেছি যেটি বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন আসবাবপত্র শুরু করে নাগরদোলা এবং একটি মেলায় যে দ্রব্যগুলো পাওয়া যায় সব কিন্তু এই মেলাতে আমরা দেখেছি। এই ছিল জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহের মাজার এবং মেলা থেকে সর্বশেষ খবর। হৃদয়, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।